আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে সাথে রয়েছি বরাবরণে আমি শাকিল হাসান মৃদুল। আজকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স, এবং এই কোর্সটির মাধ্যমে তোমার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। বিগত বছরের নেই তোমরা যে এক ক্লাস বা একের অধিক ক্লাস থেকে সর্বোচ্চ কমন পেয়েছিলে, এইবারও কিন্তু সেই ধারাবাহিকতা বজায় থাকবে। প্রথমে আমি জানতে চাইবো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। যদি দেখতে পাও এবং সব কিছু ঠিক থাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও দ্রুত সময়ের ভিতরে। এবং এই ক্লাসগুলো থেকে কিন্তু ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বলো, ঢাবি বলো, যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবে। কারণ হচ্ছে আমি প্রশ্নের ব্যাখ্যায় অনেক কিছু আলোচনা করে দিব, যেটা থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবে। ওকে, সবাই দ্রুত সময়ের ভিতরে একটু যুক্ত হয়ে যাও এবং আমাকে জানিয়ে দাও যে সব কিছু ক্লিয়ার রয়েছে কিনা। ওকে, দ্রুত সময়ের ভিতরে আমাকে জানিয়ে দাও এবং সব কিছু ক্লিয়ার রয়েছে কিনা। আমরা খুব দ্রুত সময়ের ভিতরেই মূল ক্লাসে প্রবেশ করব। ওকে, তোমার বন্ধুদের মেনশন করে দাও যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং অ্যাডমিশন পরীক্ষা দিবে। এই যে অ্যাডমিশন জার্নিটা শুরু হচ্ছে, সামনের সপ্তাহ থেকে অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সবাই দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয় এবং বন্ধুদের মেনশন করে দাও যেন তারাও ক্লাসটিতে যুক্ত হতে পারে। আমি একটু সময় নিয়ে নিচ্ছি, সবাইকে যুক্ত হওয়ার সময় দিচ্ছি। ওকে, এবং যার যার জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমিও আমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমার বন্ধুদের মেনশন করে দাও যেন সবাই যুক্ত হতে পারে। ঠিক আছে, আমরা খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে চলে যাব। অনেককে দেখতে পাচ্ছি যুক্ত আছো, বাকিরা একটু দ্রুত সময়ে যুক্ত হও। দ্রুত সময়ে সবাই যুক্ত হও, দ্রুত সময়ে যুক্ত হও। এই ক্লাসটা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আমি আমার জায়গাগুলো থেকে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যেন তোমার বন্ধু বান্ধব সবাই ক্লাসটিতে যুক্ত হওয়ার সুযোগটা পায়। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই যুক্ত হওয়ার সুযোগটা পায়। ওকে, আর যারা আজকে ক্লাসটা শেয়ার করবা তারা হচ্ছে এই ক্লাসের যে এমসিকিউ এবং প্রশ্ন সংবলিত যে পিডিএফটা থাকবে এইটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করো, দ্রুত সময়ের ভিতরে হচ্ছে ক্লাসটা শেয়ার করো সবাই। আমি একটু সময় দিয়ে দিচ্ছি সবাইকে শেয়ার করার জন্য, দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করো, দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করো, একটু সময় দিচ্ছি সবাইকে। শেয়ার করলে হচ্ছে এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। ওকে, সবাই এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। দ্রুত সময়ের ভিতর শেয়ার করো। দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন, এই প্রশ্নের উত্তর করে ফেলো দ্রুত সময়ের ভিতরে। দেখো, স্থলবন্দর, নদীবন্দর, সমুদ্র বন্দর সকল কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তো কোন জেলার অন্তর্গত বিলোনিয়া স্থলবন্দর, কোন জেলার অন্তর্গত? সবাই দ্রুত উত্তর করে ফেলো, এবং যারা এখনো শেয়ার করোনি শেয়ার করলে কিন্তু এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাচ্ছ ফ্রিতে। ওকে, সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, অবশ্যই ক্লাসের পিডিএফ দেওয়া হবে তোমরা যারা ক্লাসটা শেয়ার করছো। ওকে, তোমরা যারা ক্লাসটা শেয়ার করছো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে নক করলেই তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ পেতে চাইলে তুমি হচ্ছে যে লিখে হচ্ছে পিডিএফ লিখে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে নক করলেই তোমাদের হচ্ছে পিডিএফটা আমি পাঠিয়ে দিব। ওকে,
একটু ওয়েট করো আর এটার উত্তর করে ফেলো সবাই দ্রুত সময়ের ভিতরে। এটার উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? দেখো লিঙ্ক দিয়ে দিচ্ছি, এইখানে হচ্ছে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফ পাওয়ার জন্য হচ্ছে যে পিডিএফ লিখে হচ্ছে নক করলে পেয়ে যাবে। দেখো বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? দেখো বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলো রয়েছে এইগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। স্থলবন্দর বলতেই হচ্ছে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, দেখো এই সীমান্তবর্তী জেলাগুলো জুড়েই রয়েছে এই স্থলবন্দরগুলো। তো দেখো এইটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ। এই বাংলাদেশের নিচের দিকটা একটু নষ্ট হয়ে গিয়েছে, দেখো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতেই কিন্তু রয়েছে হচ্ছে কি এই স্থলবন্দরগুলো, ঠিক আছে? এই স্থলবন্দরগুলো এই অঞ্চলগুলোতেই রয়েছে। তো আমরা এখন দেখব যে গুরুত্বপূর্ণ যে স্থলবন্দরগুলো, যারা ক্লাসটা শেয়ার করেছো তারা দয়া করে হচ্ছে এইডিতে নক করে রাখো, আমি হচ্ছে পিডিএফ পাঠিয়ে দেবো। পিডিএফ নক করার হচ্ছে নক করবা হচ্ছে যে, তারপর হচ্ছে পিডিএফ লিখে, যে পিডিএফ লিখে হচ্ছে নক করলে আমি হচ্ছে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো। ওকে, দেখো আমি হচ্ছে আইডি দিয়ে দিয়েছি। এবং ওই জায়গায় গেলে তোমরা অবশ্য শেষ সময়ে সাধারণ জ্ঞানের ঢাবি রাবি এগুলোর জন্য কি করবে সেটার উপায়ও ওই আইডিতে পেয়ে যাবে। তো দেখো বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? সাতক্ষীরা, যশোর, ফেনী, সিলেট। দেখো সিলেটের স্থলবন্দরটার নাম হচ্ছে, এই জায়গায় হচ্ছে সিলেট, সিলেটের স্থলবন্দরটার নাম হচ্ছে তামাবিল, সিলেটের স্থলবন্দরটার নাম হচ্ছে তামাবিল। তারপর যশোরের স্থলবন্দরটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে বেনাপোল। বাংলাদেশের সবথেকে বৃহত্তম স্থলবন্দরের নাম হচ্ছে এই বেনাপোল। এবং ভারতের অংশে এই স্থলবন্দরটার নাম হচ্ছে পেট্রোপোল। ভারতের যে স্থলবন্দরটা সেটা হচ্ছে পেট্রোপোল। এই দুইটা মনে রাখবা সুন্দর করে, পরীক্ষায় আসে এই দুইটা। পেট্রোপোল কোথায়? ভারতের অংশে, বেনাপোলের পাশে। তারপর চুয়াডাঙ্গার হচ্ছে দর্শনা, চুয়াডাঙ্গার স্থলবন্দরটা হচ্ছে দর্শনা। তারপর পঞ্চগড়ের হচ্ছে বাংলাবান্ধা। তারপর এই জায়গায় হচ্ছে ফেনী, এই ফেনীর স্থলবন্দরটাই হচ্ছে বিলোনিয়া, ফেনীর স্থলবন্দরটার নাম বিলোনিয়া। এরপর খাগড়াছড়ির স্থলবন্দর হচ্ছে রামগড়। কুমিল্লার হচ্ছে বিবির বাজার, কুমিল্লার হচ্ছে বিবির বাজার। এরপর কক্সবাজারের হচ্ছে টেকনাফ। ওকে, তাহলে বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? যারা উত্তর করেছে এতক্ষণ যে হচ্ছে কোথায় উত্তর করেছে হচ্ছে ফেনী, তাদের সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে এইটার সঠিক উত্তর হচ্ছে ফেনীর বিলোনিয়া, ফেনীর স্থলবন্দরটার নাম হচ্ছে বিলোনিয়া। এইখানে পিডিএফ লিখলে হবে না, পিডিএফ দেখো আমি হচ্ছে যেটা মেনশন করে দিয়েছি এইখানে নক করতে হবে, ঠিক আছে? ইউনিভার্সাল জিকে যেখানে লিখে দিয়েছি এখানে নক করলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবা। দেখো বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? সেটা হচ্ছে ফেনীর। কোথাকার? ফেনীর। পরের প্রশ্নে চলে যাই। দেখো ৭৬-এর মনন্তর এইবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল হচ্ছে বঙ্গভঙ্গ। তো এইবার ৭৬-এর মনন্তর আসতেই পারে। ওকে, ৭৬-এর মনন্তর আসতেই পারে। হিলি বিরল হচ্ছে দিনাজপুরের, মনে রেখো হিলি বিরল হচ্ছে দিনাজপুরের। ওকে, যারা হচ্ছে পিডিএফ এর জন্য নক করবে অবশ্যই যে লিখে নক করবে, যে পিডিএফ লিখে নক করবে। ওকে, তাহলে হচ্ছে আজকে ক্লাসে পিডিএফটা পেয়ে যাবে। দেখো ৭৬-এর মনন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়? ৭৬-এর মনন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়? দ্রুত উত্তর করে ফেলো। আর এইটার সাথে আরেকটা মনন্তর আসে, 3টা মনন্তর আমাদের পড়তে হবে। আরেকটা হচ্ছে তোমার 50-এর মনন্তর, 1350 সাল হচ্ছে বাংলা, 1350 সাল হচ্ছে বাংলা।
76-এর মনন্তর, আর এইটা আমরা মনে রাখবো 1350 হচ্ছে 50-এর মনন্তর। ইংরেজি সালটা হচ্ছে 1943। 1943 সালে কি হয়, এই 50-এর মনন্তরটা হয়। তারপর 76-এর মনন্তর ইংরেজি সাল হচ্ছে 1770। এই সময় বাংলার গভর্নর ছিল লর্ড কার্টিয়ার। এবং 76-এর মনন্তরের কারণ হচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি, মানে হচ্ছে এই সময় ফসল উৎপাদন হয়নি এবং ওই সময় সরকার কি করেনি, মানুষের যে খাজনাটা মৌকুব করা দরকার ছিল সেটা করেনি। আরও ওই সময় যে আগের বছর যেরকম খাজনা আদায় করো তার থেকে তুলনামূলক একটু হলে বেশি খাজনা আদায় করে, যার ফলশ্রুতিতে এই দুর্ভিক্ষটা সংগঠিত হয়। তাহলে 1350 হচ্ছে 50-এর মনন্তর। আরেকটা হচ্ছে 74 একটা দুর্ভিক্ষ হয় 1974 সালে, যেটা আমরা ইতিহাসে খুব একটা পাই না, এটা পড়ার দরকার নেই, এটা পরীক্ষা আসে নাই কোনো দিন। তো এই দুইটাই পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, এইটাই পরীক্ষায় বারবার আসে। অনেকেই যুক্ত হয়েছো, আমরা 120+ যুক্ত হয়েছি, বাট হচ্ছে ক্লাসটা শেয়ার করেছি মাত্র কয়েকজন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, যারা এখনও ক্লাসটা শেয়ার করেনি একটু ক্লাসটা শেয়ার করে দেই সবাই। শেয়ার করলে কিন্তু এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাচ্ছ, ওকে। যারা ক্লাসটা শেয়ার করবা তারা হচ্ছে এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা, এরকম তথ্য সংবলিত লেখা পিডিএফটা কিন্তু পেয়ে যাবা, ওকে। কারো নোট করার দরকার নেই, কারো লেখার দরকার নেই, ওকে, কারো নোট করার দরকার নেই। এই যে লেখা সংবলিত পিডিএফ এটা কিন্তু পেয়ে যাবা। আরেকজন একটা ভালো তথ্য বলেছো, এই 50-এর মনন্তরের সময় জয়নুল আবেদিন একটা চিত্রকর্ম অঙ্কন করেন, সেটা হচ্ছে ম্যাডোনা 43। কে অঙ্কন করেন? জয়নুল আবেদিন। আরেকটা গুরুত্বপূর্ণ চিত্রকর্ম হচ্ছে মনপুরা 70। এই দুইটা একটু মনে রাখবা, ওকে। তাহলে 76-এর মনন্তরে বাংলা সন হচ্ছে 1176। 76-এর মনন্তর হয় কত সালে? 1176 সালে, ওকে। কত সালে? 1176 সালে 76-এর মনন্তর সংগঠিত হয়। পরের প্রশ্ন দেখো, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? দ্রুত উত্তর করে ফেলো। সার্ক কিন্তু এইবার পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো হচ্ছে জাতিসংঘ, সার্ক, তারপর হচ্ছে ন্যাটো, ব্রিক্স, ওআইসি, তারপর হচ্ছে ন্যাটো, ব্রিক্স, ওআইসি, সার্ক, তারপর পড়বা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ওপেক। এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ সংগঠন পড়ার ক্ষেত্রে, এই কয়টা আগে পড়ে পরবর্তীতে বাকিগুলো পড়তে যাবা, ওকে। দেখো তাহলে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা আমরা সকলেই জানি, 1985 সালে। উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এবং সার্কের স্বপ্নদ্রষ্টা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের সদপ্তর মনে রাখবা হচ্ছে কাঠমান্ডু। সার্কের সদপ্তর কোথায়? কাঠমান্ডু। সার্ক বিশ্ববিদ্যালয় হচ্ছে নয়াদিল্লি। সার্ক বিশ্ববিদ্যালয় হচ্ছে নয়াদিল্লি। আর সার্কের দুর্যোগ কেন্দ্র হচ্ছে গুজরাট, সেটা হচ্ছে গুজরাট। এবং সার্কের কৃষি এবং আবহাওয়া কেন্দ্র হচ্ছে বাংলাদেশে। কৃষি আবহাওয়া হচ্ছে বাংলাদেশ, মনে রাখবা, কৃষি এবং আবহাওয়া হচ্ছে বাংলাদেশ। বন কেন্দ্র হচ্ছে ভুটান। এবং সার্কের সবথেকে বড় রাষ্ট্র হচ্ছে ভারত এবং ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। তাহলে সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়? সেটা হচ্ছে গুজরাট, মনে রাখবা। দেখি কতজন সঠিক উত্তর করলে। বেশিরভাগই সঠিক উত্তর করেছে। আর সার্কের দেশগুলো আমরা কয়টা জানি? সার্কের দেশগুলো হচ্ছে কয়টা? সার্কের দেশ হচ্ছে প্রথমে প্রতিষ্ঠাকালীন দেশ ছিল। দেখো সার্কের যদি আমরা একটু মানচিত্রটা দেখি দেখবা সারা জীবন মনে থাকবে। দেখো এইটুকু হচ্ছে বাংলাদেশ, এই পাশটা জুড়ে হচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপ।
এখানে হচ্ছে নেপাল, এই পাশে হচ্ছে নেপাল, এইটুক জুড়ে হচ্ছে ভুটান। তো এইটা হচ্ছে সার্কের মানচিত্র। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপ। তো এই দেশগুলো প্রথমে হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 60টি দেশ এবং সর্বশেষ 8তম দেশ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে হচ্ছে সার্কভুক্ত দেশের মাঝে সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে আফগানিস্তান। আর সবথেকে বড় রাষ্ট্র এবং জনসংখ্যা বেশি হচ্ছে কাদের? ভারতের। পুরো পৃথিবীর সবথেকে বেশি জনসংখ্যা কাদের? সেটা হচ্ছে ভারতের। সুন্দর করে আমরা এটা মনে রাখবো। তো এই দেশগুলো হচ্ছে সার্কের। এগুলোর রাজধানী আমাদের পড়তে হবে, খুব পরীক্ষায় আসে। কাঠমান্ডু, ভুটানের হচ্ছে থিম্পু, ভারতের নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, আফগানিস্তানের হচ্ছে কাবুল, মালদ্বীপের হচ্ছে মালে, আর শ্রীলঙ্কার হচ্ছে শ্রী জয়বর্ধনপুরা কোর্টে, কারণ এই অঞ্চলে আমরা বসবাস করি। একই সাথে আমাদের দক্ষিণ এশিয়াও ক্লিয়ার হলো, আবার সার্কটাও আমাদের কি হলো? ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো চিত্র দেখে পড়লে দেখো এখানে বড় রাষ্ট্র কোনটা তোমরা কিন্তু এমনিতেই নিজেরাই বলতে পারো। সবথেকে বেশি জনসংখ্যা কাদের? এই দেশটার। তো এদের রাজধানী মুদ্রাগুলো পড়বা। ভুটানের মুদ্রা গুলট্রাম, গুরুত্বপূর্ণ। এদের হচ্ছে রুপি। পাকিস্তান, এদের হচ্ছে রুপি। আফগানিস্তানের হচ্ছে আফগানি। মনে রাখিও, এই কয়টা মনে রাখলে হবে। দেখো চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। কারোর লেখার কিচ্ছু করার দরকার নেই, পিডিএফটা যারা ক্লাসটা শেয়ার করেছো পেয়ে যাবা। আমি যেখানে নক করতে বলছি নক করে রাখলে হচ্ছে পিডিএফটা তোমাদের পাঠিয়ে দিব। ওকে? হ্যাঁ, সার্কের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে, মহাসচিব হচ্ছে গোলাম সরওয়ার, বাংলাদেশের। দেখো ওয়াটারলু যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? 1815, 1827, 1826, 1840। কত সালে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়? দ্রুত উত্তর করে ফেলো। কি হবে? গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো পরীক্ষায় আসে বারবার। গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো পরীক্ষায় আসে বারবার। এটার উত্তর করে ফেলো দ্রুত। দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? এটার উত্তর করে ফেলো। অনেকেই সঠিক উত্তর করেছো দেখতে পাচ্ছি, বাকিরাও একটু উত্তর করে ফেলো দ্রুত। এটার উত্তর কি হবে? লিখতে হবে না কষ্ট করে, এটার পিডিএফটা তো তোমরা পেয়েই যাচ্ছ, তাই না? এইটার পিডিএফ তো তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। দেখো ওয়াটারলু যুদ্ধ কত সালে? ওয়াটারলু যুদ্ধ দুইটা পক্ষ আমরা আগে দেখি। একটা হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন, তার দেশ হচ্ছে ইউকে। আর আরেক পক্ষ হচ্ছে নেপোলিয়ন, আরেক পক্ষ হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, তার পক্ষ হচ্ছে ফ্রান্স, তার পক্ষ হচ্ছে ফ্রান্স। এবং এই যুদ্ধটা সংগঠিত হয় কোথায়? বেলজিয়াম। মানে ওয়াটারলু জায়গাটা তাহলে কোথায়? বেলজিয়ামে। ওয়াটারলু জায়গাটার অবস্থান হচ্ছে বেলজিয়ামে। এই যুদ্ধে জয়ী পক্ষ হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন হচ্ছে জয়ী, এবং পরাজিত পক্ষ হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, এবং তাকে পরবর্তীতে সেন্ট হেলেনা দ্বীপে, সেন্ট হেলেনা দ্বীপে কি করা হয়? নির্বাসনে দেওয়া হয়। সেন্ট হেলেনা দ্বীপ হচ্ছে আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক সাগরে, আটলান্টিক মহাসাগরে হচ্ছে এই সেন্ট হেলেনা দ্বীপে, এবং এইখানে পরবর্তীতে তিনি মারা যান। এবং নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয়, উপাধি ছিল তার হচ্ছে লিটল কর্পোরাল। লিটল কর্পোরাল হচ্ছে তার উপাধি, এবং তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। তাকে বলা হয় ফরাসি বিপ্লবের
শিশু এবং লিটল কর্পোরাল কার উপাধি? নেপোলিয়ন বোনাপার্টের। এবং নেপোলিয়নের দুইটা গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে, আমাকে একটু শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। আরেকটা হচ্ছে তোমার যে হচ্ছে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন ফুলিশ ডিকশনারি। এটা কার উক্তি ছিল? নেপোলিয়ন বোনাপার্টের। এবং তিনি যে যুদ্ধে পরাজিত হন সেটা হচ্ছে এই ওয়াটারলু যুদ্ধ। কত সালে? 1815 সালে সেই যুদ্ধটা সংগঠিত হয়। ঠিক আছে, কত সালে? 1815 সালে সেই যুদ্ধটা সংগঠিত হয়, ওয়াটারলু। ওকে, দেখো কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? দেখো পৃথিবীর সব থেকে প্রাচীন যে সভ্যতাটা, এই সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। যে সভ্যতাটা হচ্ছে জায়গাটা হচ্ছে এই জায়গা জুড়ে গড়ে ওঠে। দেখো কোথায়, এই যে অংশটুকু মধ্যপ্রাচ্যের এই যে অংশটুকু সিরিয়া এবং হচ্ছে ইরান, এই অংশ জুড়ে যে সভ্যতাটা গড়ে ওঠে সিরিয়া এবং ইরাক, এই জায়গাটুকু জুড়েই যে সভ্যতাটা গড়ে ওঠে এটার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতার ভাগ কয়টা? 4টা। সুমেরীয়, অ্যাশিরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে ক্যালোডীয়। এই 4টা ভাগের ভিতর একটা ভাগ হচ্ছে এই কিউনিফর্ম লিখন পদ্ধতিটা আবিষ্কার করে। দ্রুত তোমরা উত্তর করে ফেলো, তারপরে হচ্ছে আমি বাকি অংশে যাচ্ছি। আচ্ছা, যারা পিডিএফটার কথা বলতেছো তাদের একটু কষ্ট করে হচ্ছে এই জায়গায় নক করে রাখতে হবে। ঠিক আছে, যারা পিডিএফের কথা বলতেছো ওইখানে যে পিডিএফ লিখে তোমরা নক করে রাখলে হচ্ছে আমি আজকের ক্লাসের পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেব। ওকে, সবাই এখানে নক করে রাখবে, তাহলে হচ্ছে আমি পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো। কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? দেখো তাদের ভাগ ছিল কি কি? সুমেরীয়, অ্যাশিরীয়, ব্যাবিলনীয়, ক্যালোডীয়। এই যে ভাগগুলো, এই 4টা ভাগের গুরুত্বপূর্ণ কাজগুলো পরীক্ষায় আসে। আর মেসোপটেমিয়ার সভ্যতাটা গড়ে ওঠে এই জায়গায়, এবং এই সভ্যতার মানে হচ্ছে 2 নদীর মধ্যবর্তী ভূমি। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে 2 নদীর মধ্যবর্তী ভূমি। 2টা নদী হচ্ছে টাইগ্রিস আর হচ্ছে ইউফ্রেটিস। 2টা নদী হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস। এই নদীর অববাহিকায় যে সভ্যতাটা গড়ে ওঠে এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। ভাগ ছিল 4টা, সুমেরীয়, অ্যাশিরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে ক্যালোডীয়। এই সুমেরীয়দের অবদান ছিল 2টা কাজে, চাকা আবিষ্কার আর এই যে লিখন পদ্ধতি কিউনিফর্ম, এই লিখন পদ্ধতির আবিষ্কারক ছিল কারা? সুমেরীয়। কারা? এই সুমেরীয়রা। আর অ্যাশিরীয়রা হচ্ছে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে এবং অক্ষাংশ দ্রাঘিমাংশে পৃথিবীকে ভাগ করে। আর ব্যাবিলনীয়দের অবদান ছিল, লিখে দেই, আইন সংকলনে। আইন সংকলনে কাদের? ব্যাবিলনীয়দের। আর ক্যালোডীয়রা কি কাজ করে? ঝুলন্ত উদ্যান যেটা রয়েছে, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এইটা নির্মাণ করে। এবং এইটার স্থপতি ছিল হচ্ছে কে? নেবুচাঁদ নেজার। স্থপতি কে ছিল? নেবুচাঁদ নেজার। কে ছিল? নেবুচাঁদ নেজার। কিসের? এই ক্যালোডীয় সভ্যতার। এটা হচ্ছে নেবুচাঁদ নেজার, হচ্ছে এটার স্থপতি ছিল কে? নেবুচাঁদ নেজার। ঠিক আছে, তো কিসের স্থপতি ছিল? ক্যালোডীয় সভ্যতার স্থপতি ছিল কে? নেবুচাঁদ নেজার। ক্যালোডীয় সভ্যতার যে ঝুলন্ত উদ্যানটা ছিল এইটার স্থপতি ছিল নেবুচাঁদ নেজার। ঠিক আছে, তারপর দেখো এই সভ্যতারই লিখন পদ্ধতি কারা আবিষ্কার করলো? সুমেরীয়রা। কারা? এই সুমেরীয়রা। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা যারা হচ্ছে সুমেরীয় উত্তর করেছো তাদের উত্তরটা সঠিক হয়েছে। কাদের? যারা সুমেরীয় উত্তর করেছো, দেখি কে কে সুমেরীয় উত্তর করেছো। বেশিরভাগই হচ্ছে সুমেরীয় উত্তর করেছো। তাহলে সুমেরীয় সভ্যতা যারা উত্তর করেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে। এদের ভাগ ছিল কয়টা? 4টা। সব থেকে প্রাচীন সভ্যতা 2টা নদীকে কেন্দ্র করে, এবং 2টা নদীর মিলিত স্রোত ছিল 7 ইল আরব। ঠিক আছে, 2টা নদীর কি ছিল? মিলিত ধারার নাম ছিল 7 ইল আরব। এটাও মনে রাখবা। ওকে,
সবার কমেন্টই দেখা যায়, ঠিক আছে, সবার কমেন্টই দেখা যায়। উত্তর যারা সুমেরীয় করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। আবার একটু বলে দেই, ক্যালোডিয়াদের অবদান হচ্ছে তারা হচ্ছে সপ্তাহকে 7 দিনে ভাগ করে এবং 12 জোড়া ঘন্টার সাহায্যে ভাগ করে। এত বললে মনে থাকবে না, তাই কম বলতেছি। দেখো ঝুলন্ত উদ্যান, এটা নির্মাতাকে নেবুচাঁদ নেজার, ঠিক আছে, নেবুচাঁদ নেজার। তারপর ব্যাবিলনের হচ্ছে আইন সংকলনে, এখানে গুরুত্বপূর্ণ একজন সংকলকের নাম মনে রাখবা, হাম্বুরাবি। কি সেটা? হাম্বুরাবি, মনে রাখবা। ওকে, হাম্বুরাবি। এরপর হচ্ছে কি সভ্যতা? পরের প্রশ্নে চলে যাই। সভ্যতা নিয়ে আর আলোচনা করলে পুরো ক্লাসই চলে যাবে। মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, চৈনিক, সিন্ধু সব চলে যাবে। তো আমরা পরের প্রশ্নে স্কিপ করি, অন্য প্রশ্নে আমরা পড়ব। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? এইখানে লিখলে হবে না, আমি যেখানে লিখতে বলেছি এইখানে লিখলে হচ্ছে পিডিএফটা পাবে। ওকে, এই যে এইখানে দেখো একটা আইডি মেনশন করে দিয়েছি, এইখানে লিখো। কমেন্টে লিখলে তো আমি সবাইকে পাঠাতে পারবো না, এত সময় আমার হাতে নেই যে খুঁজে খুঁজে কমেন্ট দেখে বের করব। দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? ওকে, দয়া করে হচ্ছে এই জায়গায় নক করো, ঠিক আছে, এই জায়গায় নক করো, তাহলে হচ্ছে আমি তোমাদের পিডিএফটা খুব সহজে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, মায়া সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকায়, সঠিক বলেছ আশরাফুল ইসলাম। এইটার উত্তর করে ফেলো, কি হবে এটার উত্তর? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? সবার উত্তর করে ফেলো। এখানে যে সভ্যতাটা রয়েছে, যেই জায়গায়, এখানে একটু সভ্যতাটার আলোচনা করে দেই। না থাকুক, গ্রিক সভ্যতা নিয়ে আলোচনা করলে মেসোপটেমিয়া মাথা থেকে চলে যাবে, তার থেকে ভালো আমরা এই সভ্যতাটা নিয়েই পড়ি। ওকে, দেখো ইতিহাস বিখ্যাত ট্রয় নগরীটা কোথায় অবস্থিত? অনেকেই সঠিক উত্তর করেছো। এটা হচ্ছে কোথায়? তুরস্কে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী, হ্যাঁ, গুড। কি ভুল হয়েছে আশরাফুল ইসলাম? বুঝিনি তোমার কথা। দেখো ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুরস্কে। ওকে, এটুক মনে রাখবা। আর গ্রিসে দুইটা নগরী, এটা মনে রাখবা, স্পার্টা আর হচ্ছে অ্যাথেন্স, এই দুইটা মনে রাখবা। আর স্পার্টা হচ্ছে সামরিক, আর অ্যাথেন্স হচ্ছে গণতান্ত্রিক। ওকে, পরের প্রশ্নে আসো। বাংলাদেশে কৃষি দিবস পালিত হয় কত তারিখ? দিবস খুবই গুরুত্বপূর্ণ সকল পরীক্ষার জন্য, ঠিক আছে। দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? বাংলাদেশের কৃষি দিবস, জাতীয় দিবসগুলোর মাঝে গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো আমরা পড়ব, ঠিক আছে। এইগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, 9 ডিসেম্বর। আমি লিখতে থাকি, এটার উত্তর করো। রোকেয়া দিবস, 20 জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস, 16 জুলাই জুলাই শহীদ দিবস, 5 আগস্ট জানে গণ অভ্যুত্থান দিবস, 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, 14 ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস। তারপর দেখি কে কে সঠিক উত্তর করেছো। আচ্ছা, যাই লিখুক লিখেছে, সমস্যা নেই, ঠিক করে দিয়েছি, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে বাংলাদেশে কৃষি দিবস পালিত হয় কত তারিখ? কৃষি দিবস, নট কৃষক দিবস, ঠিক আছে। হ্যাঁ, আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। মনে রেখো, এগুলো মনে রেখো। তাহলে এটার উত্তর হচ্ছে পহেলা অগ্রহায়ণ। এই পহেলা অগ্রহায়ণ হচ্ছে বাংলাদেশ কৃষি দিবস, পহেলা অগ্রহায়ণ। এরপর রেশম চাষকে কি বলা হয়? দ্রুত উত্তর করো, রেশম চাষকে কি বলা হয়? রেশম চাষকে কি বলা হয়? দ্রুত উত্তর করো, রেশম চাষকে কি বলা হয়? দ্রুত উত্তর করো সবাই, বেশি একটা প্রশ্ন বেশি সময় নেওয়া যাবে না। রেশম চাষকে কি বলা হয়? দ্রুত উত্তর করো সবাই। রেশম চাষকে কি বলা হয়, এটার উত্তর করতে থাকো, আমি হচ্ছে ব্যাখ্যায় বাকিগুলো লিখতে থাকি। দেখো, মাছ চাষ বিদ্যা, পিসিকালচার, মৌমাছি পালন, অ্যাপিকালচার, পাখি পালন বিদ্যা, এভিকালচার, মুক্তা চাষ বিদ্যা, পার্ল কালচার। তারপর পড়বো আমরা হচ্ছে উদ্যান চাষ বিদ্যা। উদ্যান চাষ বিদ্যা হচ্ছে হর্টিকালচার। আর এই রেশম চাষ বিদ্যা তোমরা যারা উত্তর করেছো সেটা হচ্ছে সেরিকালচার, সঠিক উত্তর হচ্ছে সেরিকালচার। আর রেশম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে রাজশাহীতে। কোথায়? রাজশাহীতে। রেশম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কোথায়? রাজশাহীতে। ওকে, এটা মনে রাখবো। সবাই একটু দয়া করে উত্তর করবা দ্রুত সময়ের ভিতরে, ঠিক আছে? তাহলে আমরা সবগুলো প্রশ্ন দ্রুত সময়ে শেষ করতে পারবো। ওকে, সবাই দ্রুত উত্তর করবা। হ্যাঁ, সিসমোলজি হচ্ছে ভূমিকম্প সম্পর্কিত যে বিদ্যা, তারপর কীটতত্ত্ববিদ্যা হচ্ছে অ্যান্টোমোলজি, এগুলো যা আছে এগুলো একটু দেখবা। 1-1 সাবস্টিটিউশন ইংলিশেও আসে, আবার হচ্ছে এইগুলো আসে হচ্ছে সাধারণ জ্ঞানে। ওকে, পরের প্রশ্নে আসো। 2025 শান্তিতে নোবেল বিজয়ীকে? 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী। নোবেল থেকে একটা প্রশ্ন আসবে মাস্ট, নোবেল থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, মাস্ট।
আসবে মাস্ট এটা থেকে। দ্রুত একটু উত্তর করে ফেলো সবাই, দ্রুত একটু উত্তর করো সবাই। এইটার উত্তর কি হবে? দ্রুত একটু উত্তর করো সবাই, এটা সবার পারা উচিত। শান্তিতে নোবেল বিজয়ী মানে হচ্ছে 2025 সালে কে শান্তিতে নোবেল বিজয়ী হয়? কে 2025 শান্তিতে নোবেল পেয়েছেন কে? তিনি হচ্ছে কোন দেশের নাগরিক? ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা, যার ক্যাপিটাল হচ্ছে কারাকাস, অবস্থান হচ্ছে লাতিন আমেরিকায়। উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে এই দেশের হুগো চ্যাভেজ। ঠিক আছে, এদের দেশ হচ্ছে এইটা। সবাই উত্তর করো তো দ্রুত, মানে একজনও, মানে আমরা ক্লাসটায় যুক্ত আছি প্রায় 130-20 জনের মতো শিক্ষার্থী, বাট কমেন্টে প্রশ্নের উত্তরগুলো দেই মাত্র কয়েকজন শিক্ষার্থী। এটা হলো, এগুলো উত্তর তোমরা জানো না সবাই? সবাই তো জানো, তাহলে উত্তর করে ফেলো দ্রুত সময়ের ভিতরে। হ্যাঁ, সবাই উত্তর করে ফেলো। ভেনিজুয়েলার ক্যাপিটাল লিখলাম কারাকাস, এবং এই দেশ গুরুত্বপূর্ণ একটা জলপ্রপাত আছে, সেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, সবচেয়ে উঁচুতম জলপ্রপাত বিশ্বের, এই দেশে অবস্থিত। এবং এই দেশের ব্যক্তি মারিয়া করিনা মাচাদো, তার পুরো নাম মারিয়া করিনা মাচাদো। তিনি হচ্ছে কি পান? এইবার শান্তিতে নোবেল পান। আর শান্তিতে পুরস্কারটা দেওয়া হয় নরওয়ে থেকে। ওকে, আর নোবেল দেওয়া হয় 1901 সাল থেকে। বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? দেখো, চিত্র দেখলেই বুঝবা। দেখো, এই দিকের পুরোটা অংশ জুড়ে হচ্ছে ভারত, আর এই যে অংশ জুড়ে এইটুকু হচ্ছে মায়ানমার। মায়ানমারের হচ্ছে কয়টা অঙ্গরাজ্য? দেখো, এবার উত্তর করো সবাই, কয়টা অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে? মায়ানমারের সাথে কয়টা অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে? কয়টি অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে? গুড। কয়টা অঙ্গরাজ্য? ভারতের সাথে হচ্ছে 5টা, মায়ানমারের সাথে হচ্ছে 2টা, আরাকান এবং চীন প্রদেশ। আর বাংলাদেশের টোটাল সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা, ভারতের সাথে হচ্ছে 30, মায়ানমারের সাথে হচ্ছে 3টি। মনে রাখবা, এদের বর্ডার গার্ড বাহিনী হচ্ছে বিএসএফ, ভারতের বিএসএফ, আর এদের হচ্ছে বিজিপি, আগের নাম ছিল নাসাকা। আর বাংলাদেশের হচ্ছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। ওকে, তাহলে ভারত মায়ানমারের সাথে কয়টি রাজ্যের সীমানা রয়েছে? 2টি। 2034 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সাম্প্রতিকের প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। সবাই উত্তর করো, এটার উত্তর কি হবে? পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, দ্রুত সময়ের ভিতরে উত্তর করো।
এইটার উত্তর কি হবে? 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? দ্রুত উত্তর করো সবাই। একটা প্রশ্নে এতক্ষণ সময় নেওয়া যাবে? তোমরা দ্রুত সময়ের ভিতরে উত্তর করো না। একটা প্রশ্নে অনেক সময় চলে যাচ্ছে, আমার বারবার এসে তোমাদের প্রশ্নের উত্তর নিতে হচ্ছে, তারপরে আবার কি করতে হচ্ছে, বাকি প্রশ্নে যেতে হচ্ছে। দেখো 2022-এর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2026 সালে। এটা হচ্ছে দেশ হচ্ছে ইউএসএ, কানাডা আর হচ্ছে মেক্সিকো, এই তিনটা দেশে। এই প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কয়টা দলের নিয়ে? 48টি দল নিয়ে। কতটি দল? 48টি দল। এবং এই বিশ্বকাপটা যেই ফুটবল দিয়ে খেলা হবে তার নাম হচ্ছে ট্রাইউন্ডা। সেই বলটার নাম হচ্ছে ট্রাইউন্ডা। যেমন আগেরটার নাম ছিল আল রেহলা, তারপরে আগে ছিল হচ্ছে জাবুলানি, টেলস্টার, ব্রাজুকা, এই এরকম বলের নাম হচ্ছে ট্রাইউন্ডা। তারপর 2030 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 6টা দেশ, 3টা মহাদেশ। 6টা দেশ হচ্ছে কোন কোন দেশ? আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। তারপর হচ্ছে স্পেন, পর্তুগাল, আরেকটা হচ্ছে মরক্কো। এই 6টা দেশ আর 3টা মহাদেশ, আফ্রিকা, তারপর হচ্ছে ইউরোপ আর হচ্ছে সাউথ আমেরিকা। এই 3টা মহাদেশ এবং 6টা দেশে হচ্ছে 2030 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কারণ এইটা হচ্ছে বিশ্বকাপের 100তম আসর। প্রথম বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। কোথায়? উরুগুয়েতে। এবং ওর জন্যই এই 3টা দেশে হচ্ছে একটা করে ম্যাচ রাখা, যেন এই দেশগুলোতে কি হয়, একটা করে ম্যাচ আয়োজিত হয়। ঠিক আছে, একটা করে ম্যাচ আয়োজিত হয়। দেখো তোমাদের আজকে একবার স্টুডেন্ট বেশি হয়ে যাচ্ছে, আবার স্টুডেন্ট কি হচ্ছে, কমে যাচ্ছে। দেখো তারপর 2034 অনেকেই সঠিক উত্তর করেছে, সেটা হচ্ছে সৌদি আরব। একক দেশ হিসাবে আয়োজন করবে হচ্ছে সৌদি আরব। এটার সাথে একটু ক্রিকেটের গুলো মনে রাখিও। 2027 বিশ্বকাপ হবে 3টা দেশে, নামিবিয়া, সাউথ আফ্রিকা আর হচ্ছে জিম্বাবুয়েতে। তারপর 2031 সালের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেটা হবে ভারত আর হচ্ছে বাংলাদেশ। কয়েকটা ম্যাচ হতে পারে বাংলাদেশে। ওকে, মনে রাখিও এটা। তাহলে এটার উত্তর হচ্ছে সৌদি আরব। পরের প্রশ্নে আসো। মানুষের আনসার দেওয়া দেখে নিজের আনসার ভুলে যাই। আচ্ছা,
মানুষের আনসার দেখে নিজের আনসার ভুলে গেলে হবে না। পরের প্রশ্ন উত্তর করো। বাংলাদেশের হাজং নৃগোষ্ঠীর বাস কোথায়? নেত্রকোনায়, রংপুরে, সিলেট, বান্দরবনে, কোথায়? দ্রুত উত্তর করো। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কিন্তু পরীক্ষায় সবসময় প্রশ্ন হয়। ঠিক আছে, দেখো হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করে? অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তারপরও বাকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থানগুলো আমরা কি করব, একটু মানচিত্রের সাহায্যে দেখে ফেলবো যেন এইগুলো আর ভুল না হয়। দেখো এই হচ্ছে আমাদের বাংলাদেশ। সিলেট এই অঞ্চলে যারা বসবাস করে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাসিয়া, মণিপুরি আর হচ্ছে পাঙ্গন, এই অঞ্চলে বসবাস করে কারা? সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলে যারা বসবাস করে এরা হচ্ছে খাসিয়া, মণিপুরি আর হচ্ছে পাঙ্গন। ময়মনসিংহ এবং শেরপুর, টাঙ্গাইল এই অঞ্চলে বসবাস করে গারো, হাজং, কোচ। রংপুরে বসবাস করে হচ্ছে রাজবংশী, রংপুরে বসবাস করে কারা? রাজবংশী। তারপর এই যে অংশটুকু রাজশাহীর, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও এখানে বসবাস করে ওরাও আর হচ্ছে সাঁওতাল। সুন্দরবনের এই অংশে বসবাস করে মৌয়ালি, বাওয়ালি। তারপর পটুয়াখালী আর হচ্ছে কক্সবাজারে বসবাস করে হচ্ছে রাখাইন। তারপর পার্বত্য চট্টগ্রামে বসবাস করে হচ্ছে 13 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী। কত ধরনের? 13 ধরনের। চাকমা, মারমা, ত্রিপুরা, বম, তঞ্চঙ্গা, খুমি, খিয়াং এরা সব বসবাস করে এই অঞ্চলে। তাহলে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সব থেকে বেশি রয়েছে কারা? চাকমা, এরপর হচ্ছে মারমা, চাকমা, মারমা, ত্রিপুরা। এদের উৎসবগুলো একটু পড়বা গুরুত্ব দিয়ে। যেমন গারোদের হচ্ছে ওয়ানগালা, কিছুদিন আগে হলো। চাকমাদের হচ্ছে বিজু, মারমাদের সাংরাই, ত্রিপুরাদের হচ্ছে বৈশুক, এরপর রাখাইনদের হচ্ছে সান্দ্রে আর হচ্ছে জলকেলি। এবং এই 3 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা হচ্ছে বর্ষবরণ উৎসব আছে, সেটার নাম হচ্ছে বৈশাখী। বৈশুক, সাংরাই আর হচ্ছে বিজুর সমন্বয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে যদি প্রশ্ন আসে দেখবা এইটা থেকে তোমরা উত্তর করতে পারতেছো। ওকে, এইটা থেকে তোমরা উত্তর করতে পারতেছো। ওকে, এটা থেকে তোমরা উত্তর করতে পারতেছো। পরের প্রশ্ন, নবান্ন কার চিত্রকর্ম? নবান্ন কার চিত্রকর্ম?
এটা উত্তর করে ফেলো। নবান্ন কার চিত্রকর্ম? দ্রুত পড়াবো, এর জন্য কাজ করে না বাচ্চারা, বুঝতে পেরেছি। আমি দ্রুত গেলে একদম 5G স্পিডে যাব, আজকে তো খুব ধীরে যাচ্ছি, কারণ হচ্ছে তোমরা উত্তর করতেছো না। দেখো নবান্ন কার চিত্রকর্ম আজকে আমরা পড়েছি? জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম হচ্ছে নবান্ন। নবান্ন, মনপুরা 70, মনপুরা 70, তারপর হচ্ছে ম্যাডোনা 43, ম্যাডোনা 43, তারপর হচ্ছে সংগ্রাম। আর 3 কন্যা হচ্ছে কার? এর মনে রাখবা, 3 কন্যা। 3 কন্যা জাতীয় প্রতীক, জাতীয় পতাকার হচ্ছে কামরুল হাসান। তাহলে নবান্ন চিত্রকর্মটা কার? জয়নুল আবেদিনের। ওকে, চিত্রকর্মটা কার হচ্ছে? জয়নুল আবেদিনের, মনে রাখবা। পরের প্রশ্ন আসো, দ্রুত শেষ করছি, সবাই দ্রুত উত্তর করে ফেলো, ঠিক আছে? দ্রুত উত্তর করে ফেলো সবাই, দ্রুত দ্রুত, এখন আর দেরি করব না, দ্রুত সময়ের ভিতরে আমরা শেষ করব। আর যারা ক্লাসটা শেয়ার করেছিল এখানে নক করে রাখবা, যে পিডিএফ লেখা আমি পাঠিয়ে দিব। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল কোন দেশ, দুই দেশের মাঝে অবস্থিত? দেখো এই উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে সীমান্তবর্তী লাইন, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হচ্ছে র্যাডক্লিফ লাইন। তারপর লাইন অফ কন্ট্রোল হচ্ছে কোন কোন দেশের? তোমরা উত্তর করে ফেলো, বাকিগুলো আমি বলে দিচ্ছি একটু ফাস্ট। ওকে, দেখো 5G স্পিডে যাচ্ছি আমরা। তারপর দেখো লাইন অফ কন্ট্রোল হচ্ছে কোন কোন দেশের? তোমরা উত্তর করো, এইটারও পারলে উত্তর করিও। দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। র্যাডক্লিফ লাইন বিশ্বের সব থেকে দীর্ঘতম সীমান্ত হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা। 49 ডিগ্রি অক্ষরেখা কার কার? ইউএসএ আর হচ্ছে কানাডার মাঝে। পৃথিবীর সব থেকে দীর্ঘতম সীমান্ত হচ্ছে ইউএসএ কানাডার মাঝে, এটা হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখার। আর এই উত্তর এবং দক্ষিণ কোরিয়া হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা। এরপর কালার সংক্রান্ত পার্পল লাইন, এটা হচ্ছে ইসরায়েল আর হচ্ছে সিরিয়া। আর ব্লু লাইন, কালার সংক্রান্ত এগুলো হচ্ছে ইসরায়েলের সাথে, ব্লু লাইন হচ্ছে লেবানন আর হচ্ছে ইসরায়েলের। এগুলা মনে রাখবা, এগুলো পরীক্ষায় আসে। তারপর ম্যাজিনো লাইন, এটা হচ্ছে ফ্রান্স আর হচ্ছে জার্মানির মাঝে। ওডার্নিস, এটা হচ্ছে হিন্ডারবার্গ আর হচ্ছে ওডার্নিস, এই দুইটা হচ্ছে পোল্যান্ড জার্মানির মাঝে। তারপর 36 ডিগ্রি অক্ষরেখা, 36 ডিগ্রি হচ্ছে নো ফ্লাই জোন, নো ফ্লাই জোন। সুন্দর করে মনে রাখবা, এটা হচ্ছে ইরাকে। নো ফ্লাই জোন হচ্ছে ইরাকে। নো ফ্লাই জোন কোথায়? সেটা হচ্ছে ইরাকে। তাহলে এইগুলো একটু সুন্দর করে মনে রাখবা, কোনটা কোন দেশের সাথে সীমান্তবর্তী অঞ্চল। ওকে, হ্যাঁ 7G গতিতেই যাচ্ছি। পরের প্রশ্ন আসো, এই লাইনগুলো মনে রাখবা। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন আর হচ্ছে ভারত। তারপর লাইন অফ কন্ট্রোল তো পড়লাম, আর হচ্ছে ম্যাকমোহন লাইন, সেটা হচ্ছে ভারত এবং চীন। হিন্ডারবার্গ আর হচ্ছে ওডার্নিস কার কার মাঝে বললাম? পোল্যান্ড আর হচ্ছে জার্মানি। ম্যাজিনো লাইন, জিগফ্রিড লাইন, এটা হচ্ছে ফ্রান্স আর হচ্ছে তোমার জার্মানি। এরপর 49 ডিগ্রি অক্ষরেখা ইউএসএ কানাডা। তারপর হচ্ছে 38 ডিগ্রি 2 কোরিয়া, 17 ডিগ্রি 2 ভিয়েতনাম, 36 ডিগ্রি হচ্ছে নো ফ্লাই জোন। এনাফ। পরের প্রশ্নে আসো, যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে? দুইটা অঙ্গরাজ্য এরা কিনে, একটা হচ্ছে আলাস্কা। আলাস্কা ক্রয় করে কাদের কাছ থেকে? আলাস্কা হচ্ছে রাশিয়ার কাছ থেকে। আলাস্কা হচ্ছে ক্রয় করে রাশিয়ার কাছ থেকে। আর এইখানে কোনটা উত্তর করো তো, দ্রুত দ্রুত উত্তর করো। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি? তাহলে এখানে শুধু বাকি রইল কোনটা? লুইজিয়ানা। তার মানে যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে? এটা হচ্ছে লুইজিয়ানা। আর আলাস্কা ক্রয় করে হচ্ছে রাশিয়ার কাছ থেকে। আলাস্কা ক্রয় করে কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে। ওকে, আলাস্কা ক্রয় করে রাশিয়ার কাছ থেকে। পরের প্রশ্নে আসো, জাতিসংঘ সনদ প্রণীত হয় কত সালে? দেখো এইটাই যদি আমরা ধরি, ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। জাতিসংঘের অঙ্গ সংগঠন 6টি, দাপ্তরিক ভাষা হচ্ছে কয়টি? 6টি। এবং জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস এবং এর টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 193। এবং জাতিসংঘ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো হচ্ছে, প্রথম
লন্ডন ঘোষণা, প্রথম জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে লন্ডন ঘোষণা। তারপর হচ্ছে যেটার মাধ্যমে ভেটো ক্ষমতা দেওয়া হয় এটা হচ্ছে ইয়ালটা কনফারেন্স, এটার মাধ্যমে ভেটো ক্ষমতা দেওয়া হয় ইয়ালটা কনফারেন্স। এবং লাস্ট যেটাতে সনদ স্বাক্ষরিত হয় এটা হচ্ছে এই সান ফ্রান্সিসকো সম্মেলন, যেই সম্মেলনে হচ্ছে কি করা হয়, জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। গুড, সবাই উত্তর করেছো, দ্রুত উত্তর করে ফেলো। জাতিসংঘ সনদ প্রণীত হয় তাহলে কোথায়, সান ফ্রান্সিসকো। সনদের ধারা হচ্ছে কয়টা, কত অনুচ্ছেদ বিশিষ্ট, 111। এবং কে তৈরি করেন, আর্কিবেল্ট ম্যাকিলিস, ঠিক আছে। এবং জাতিসংঘের অঙ্গ সংগঠন 6টা কি কি, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ইকোসক বা অর্থনৈতিক সামাজিক পরিষদ, ওসি পরিষদ, সচিবালয়, আর হচ্ছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত হচ্ছে আইসিজে, এর বিচারক সংখ্যা হচ্ছে 15 জন, মেয়াদকাল হচ্ছে 9 বছর এবং সভাপতির মেয়াদকাল হচ্ছে 3 বছর। এনাফ। এখন 5G গতিতে যাচ্ছি, এখন মনে হয় ভালো লাগতেছে তোমার, সবার ভালো লাগতেছে মনে হয়, তাই না? এখন 5G গতিতে যাচ্ছি, পরের প্রশ্নে আসো। আর নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 5 জন, এই 5টার হচ্ছে ভেটো ক্ষমতা রয়েছে। এই 5টা দেশ একটু লিখে দিই, দেখো, ইউএসএ, তারপর হচ্ছে চায়না, রাশিয়া, ফ্রান্স, আর হচ্ছে ইউকে। এই 5টার হচ্ছে ভেটো ক্ষমতা রয়েছে, এরা যা বলে জাতিসংঘের সেটাই ঘটে, ঠিক আছে, সেটাই ঘটে। দেখো তারপরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে যে ভাগে মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে, দেখো সংবিধান যেখান থেকে প্রশ্ন আসে, প্রণয়নের ইতিহাস আর হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়াবলীগুলো। দেখো প্রণয়নের ইতিহাস যদি আমরা আসি, প্রণয়নের ইতিহাস, প্রথমে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদের সদস্য ছিল কতজন, 403 জন। ওই যে 70-এর নির্বাচনে প্রাদেশিক এবং কেন্দ্রীয় পরিষদের 300 আর হচ্ছে 169, এর মাঝে অনেকে পাকিস্তানে আনুগত্য প্রকাশ করে আর অনেকজন কি মারা যায়, এর মাঝে বাকি থাকে কয়জন, 403 জন। এদের নিয়ে গণপরিষদ গঠিত হয়। ওই গণপরিষদের সভাপতিত্ব করেন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস, এবং স্পিকার ছিল হচ্ছে কে, স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ, তিনি ছিল হচ্ছে স্পিকার। আর হচ্ছে ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ, ঠিক আছে, মনে রাখবা। এবং ওইটার নেতাকে ছিল, তার নামটা আর নিলাম না। পরবর্তীতে তারা হচ্ছে কি করে, একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে, কত সদস্য বিশিষ্ট, 4 সদস্য বিশিষ্ট, কত, 34 সদস্য বিশিষ্ট। এর মাঝে প্রধান ছিলেন হচ্ছে কে, ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন প্রধান। মহিলা ছিল হচ্ছে রাজিয়া বানু, মহিলা ছিল রাজিয়া বানু। আর বিরোধী দলীয় ছিল সুরঞ্জিত সেন গুপ্ত। এরপর সংবিধান, খসড়া সংবিধান চূড়ান্ত হওয়ার পর আমরা সংবিধানের যে বিষয়গুলো পরীক্ষায় আসে, অনুচ্ছেদ পরিচ্ছেদ সবগুলো দেখব। সংবিধানের প্রস্তাবনা 1টি, 4টি মূলনীতি, 11টি ভাগ, 7টি তফসিল, তারপর হচ্ছে 13টি পরিচ্ছেদ, 153 অনুচ্ছেদ, 17টি হচ্ছে সংশোধনী। খুব সুন্দর করে মনে রাখবা। দেখো, একটি হচ্ছে প্রস্তাবনা, 4টি মূলনীতি, 11টি ভাগ, 7টি হচ্ছে তফসিল, 13টি পরিচ্ছেদ, 153টি অনুচ্ছেদ, 17টি হচ্ছে সংশোধনী। প্রস্তাবনা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং প্রস্তাবনার মূল বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, ঠিক আছে। আর মূলনীতির 4টা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, তো দেখো জাতীয়তাবাদ কি বলতেছিলাম, মূলনীতি আমরা খুব দ্রুত শেষ করবো, এর জন্য দ্রুত যাচ্ছি। দেখো প্রস্তাবনা গেল, মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এরপর ভাগগুলো আমাদের জানতে হবে। প্রথম ভাগ প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর হচ্ছে মৌলিক অধিকার, 3য় ভাগ, 4র্থ ভাগ নির্বাহী বিভাগ, 5ম ভাগ হচ্ছে আইনসভা, 6ষ্ঠ ভাগ হচ্ছে তোমার বিচার বিভাগ, 7ম নির্বাচন, 8ম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 9ম ভাগ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশের কর্ম বিভাগ, আর পরবর্তীতে হচ্ছে তোমার 10ম ভাগ সংবিধান সংশোধন, 11তম হচ্ছে বিবিধ, মনে রাখবা। আর সংশোধনী 3-4টা পড়বা, সংবিধান হচ্ছে 3-4টা পড়বা, তাহলেই হবে। দেখো তাহলে এইটার উত্তর মৌলিক অধিকার তাহলে কোথায় পেলাম, মৌলিক অধিকারটা হচ্ছে 3য় ভাগে, ঠিক আছে। মৌলিক, আজ শেষ করছি, হ্যাঁ ঠিক আছে, বাকিগুলা জাস্ট দেখে নিলে হবে। পিডিএফ এর জন্য আমি বলে দিয়েছি, ঠিক আছে। বাকি 2টা প্রশ্নের উত্তর করে ফেলি, আমরা দ্রুত শেষ করে ফেলবো এখনই, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল,
এইটার উত্তর হবে কি? বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কি হবে? মোহাম্মদ আসাদুজ্জামান। আর বর্তমান বিচারপতি হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। এটার সাথে জাস্ট পড়ে যাবা। আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম কি? শেষ প্রশ্ন, এরপরেটা আমাদের শেষ প্রশ্ন, দ্রুত সময়ের ভিতরে আমরা শেষ করব। ওকে, দেখেন জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। লাস্ট প্রশ্ন আজকের, লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে পাহাড়গুলো আছে আমি একটু বলে দিই, দেখো, তারপরে হচ্ছে এই প্রশ্নের উত্তরের মাঝে আমরা ক্লাসটা শেষ করব। দেখো, লালমাই পাহাড় তার অবস্থান হচ্ছে কুমিল্লায়। তারপর গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহে, জৈন্তেকা পাহাড় হচ্ছে কুলাউড়া পাহাড় হচ্ছে সিলেট বিভাগে। তারপর চন্দ্রনাথ পাহাড় হচ্ছে চট্টগ্রামে। তারপর হিমচরি পাহাড় হচ্ছে কক্সবাজার, আর হচ্ছে চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবন। এই কয়টাই গুরুত্বপূর্ণ। তাহলে লালমাই পাহাড় হচ্ছে কোথায়? কুমিল্লায়। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু করো, না হলে হচ্ছে আজকের ক্লাস এখানে রাখতেছি। ঠিক আছে, তো লাস্ট টাইমে দ্রুত গেলাম হচ্ছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যারা ক্লাসটা শেয়ার করেছো তারা অবশ্যই পিডিএফ এর জন্য এখানে নক করে রাখবে, আমি হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিব। ওকে।